মায়াপড়ি, শান্ত হও। দেরি হয়ে যাচ্ছে, ভেতরে যেতে হবে। 3 মাসই তো, দেখবে চোখের পলকে পেরিয়ে গেছে। শান্ত হও আর ভেতরে যাও। মায়া দুদিকে মাথা নাড়িয়ে বলে। আমার এক্ষুনি দম বন্ধ হয়ে আসছে, তোমার ছাড়া 3 মাস কি করে থাকবো আমি? বাড়িতে সবাই আছে তো? ভার্সিটি যাওয়া আসা করবে, কোথা দিয়ে দিন পেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। অনেক বোঝানোর পর আলফিকে ছেড়ে দেয় মায়া। প্যান্টের পকেট থেকে টিস্যু পেপার বের করে মায়ের নিকাব একটু দূরে চোখ গাল মুছিয়ে দেয় আলফি। নতুন টিস্যু পেপার মায়ের হাতে দেয়। হ্যান্ডব্যাগ থেকে মায়ের পাসপোর্ট, ভিসা, টিকিট বের করে মায়ের হাতে দেয়। হ্যান্ডব্যাগটা নিজেই মায়ের কাঁধে ঝুলিয়ে দেয়। ট্রলি মায়ের হাতে ধরিয়ে দিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দেয়। এগিয়ে যেতে যেতে বেশ কয়েকবার পেছনে ফিরে তাকায় মায়া। আলফি মুখে মাস্ক আর চোখে সানগ্লাস পরে ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। 8টার পর আলফি চোখ মুছতে মুছতে এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসে। পার্কিংয়ে দাঁড়িয়ে আছে শুভ। শুভকে দেখে সানগ্লাস আবার পরে নেয় আলফি। শুভ গাড়ির ডোর খুলে দেয়। আলফি মুখে কিছু না বলে হাত দিয়ে পেছনে ডোর খুলে দিতে বলে। শুভ পেছনে ডোর খুলে দিতেই কোনো কথা না বলে সোজা গাড়ি উঠে বসে আলফি। শুভ নিজেও কিছু না বলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আলফি মাহিরের ফোনে মেসেজ পাঠিয়ে দেয়। মায়ের ফ্লাইট টেক অফ করেছে। প্লেন ফ্লাই করার পরেই আলফি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসছে। যতক্ষণ মায়া এই দেশের মাটিতে ছিল ততক্ষণ আলফি আগের মতো দাঁড়িয়েছিল। প্লেন ফ্লাই করার পরেই বাইরে বেরিয়ে এসছে। কার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আলফি কার থেকে নেমে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে এসে ডোর লক করে দেয়। মায়াহীন রুমের চারদিকে নজর বুলিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না এখন আর কোনোভাবেই আটকে রাখতে পারে না। মায়ের নাম ধরে ডাকতে ডাকতে 2 হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ওঠে। আজকের মতো এত কষ্ট এই জীবনে বোধ হয় আর অনুভব হয়নি। এত কষ্ট হচ্ছে যে ওর জান বেরিয়ে যেতে চাইছে। ভেতরটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শান্ত রেখেছিল শুভর সামনে। দুপুর 1টার পর নিজের পরিবারের সাথে দেখা হয় মায়ের। মাহির, মাহিদ, আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ এসেছে মায়াকে নেওয়ার জন্য। মায়া এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। কে কেমন আছে জিজ্ঞেস করে। কুশল বিনিময় শেষ হতেই মাহিরের ফোনে রিং বেজে ওঠে। আলফি ভিডিও কল করেছে। মাহির কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আলফির শুকনো মলিন মুখ। আলফি বলে, মায়া পৌঁছেছে? হ্যাঁ, মাত্রই আসলো আমাদের কাছে। ওর কাছে দাও। মায়ের কাছে ফোন দেয় মাহির। মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে আলফির শুকনো মলিন চেহারা দেখতে পায়। মায়ের চোখ দুটো পানিতে টইটম্বর হয়ে যায়। আলফি মায়ের চোখ দুটো দেখেই বুঝতে পারছে একটু আগেও মায়া কেঁদেছে, এখন আবার কেঁদে দিবে। আলফি জড়ানো গলায় বলে, কেমন আছো? মায়া কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। আলফি আবার বলে, খারাপ লাগছে? মায়া একটা কথাও বলতে পারে না, শুধু দুদিকে মাথা নাড়ায়। খারাপ লাগছে না। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কেঁদে ওঠে মায়া। আলফি কল কেটে দেয়। মাহির বোনের হাত থেকে ফোন নিয়ে এক হাতে বোনকে আগলে ধরে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য আগায়। সাথে বাকি 3 জন আগায়। আলফি মেসেজ পাঠিয়েছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মায়াকে কল করতে বলেছে। আলফি বেড থেকে নেমে দাঁড়ায়। সারা রাত ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলে এয়ারপোর্টের দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠছে। এতদিনের কাটানো স্মৃতিগুলো ভেসে উঠছে। গা ম্যাজম্যাজ করছে এক রাতেই। একটুও ভালো লাগছে না। মায়ের কান্না দেখে ওরও কান্না আসছে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিল এতক্ষণ। শুভ আসে আলফির রুমে। আজকে একটু দ্রুত অফিসে যেতে হবে। শুভ আলফির অফিসের ব্যাগ হাতে নিয়ে আলফির সাথে রুম থেকে বেরিয়ে যায় অফিসে যাওয়ার জন্য। মায়াদের বাড়ির মেন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে কার। সিঁড়ির ওপর মেহবুবা মেহের দাঁড়িয়ে আছেন মেয়ের অপেক্ষায়। কার ভেতরে প্রবেশ করতে দেখে সিঁড়ি থেকে নিচে নেমে আসেন। একে একে সবাই বেরিয়ে আসে কারের ভেতর থেকে। মায়া মাকে দেখে দ্রুত এসে জড়িয়ে ধরে। কারের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বাকিরাও বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে সকলের সাথে কথা বলে। মান্তাসাকে কোলে তুলে নিয়ে সকলের সাথে ভেতরে প্রবেশ করে মায়া। সোফায় এসে বসে সবাই। মায়া আক্তার মায়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। শরবত খেয়ে সকলের সাথে আরো কিছু সময় কাটিয়ে রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে বোরখা হিসাব খুলে শুয়ে পড়ে বেডে। ভীষণ ক্লান্ত লাগছে এখন। মেহবুবা মেহের মায়াকে ডেকে বলেন, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে থাক। ভালো লাগছে না আম্মু, পরে খাবো। তোমরা সবাই খেয়ে ওঠো। তোকে রেখে কেউ খাবে? তুই উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য রুমে খাবার নিয়ে আসছি। ক্লান্ত মায়া উল্টো পাশ ফিরে শুয়ে বলে, 1 ঘন্টা পর নিচে যাবো, এখন একটু শুয়ে থাকি।
মেহবুবা মেহের বসে রইলেন মেয়ের পাশে, হাত বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মায়ের ফোন বেজে ওঠে। মেহবুবা মেহের মায়ের ব্যাগ থেকে ফোন বের করে দেখেন আলভি হোয়াটসঅ্যাপে কল করেছে। ফোন মায়ের হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। মায়া কল রিসিভ করে। দুজনের মুখ শুকনো মলিন, কেউ কোনো কথা না বলে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মায়া চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। অল্প কিছু সময় পার হতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আলভি ফোনের স্ক্রিনে হাত বোলায়, কিন্তু মায়াকে ছুঁতে পারে না, আর না পারে মায়ের চোখের পানি মুছিয়ে দিতে। আলভির চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ে। টেবিলের ওপর ফোন রেখে টিস্যু দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে পানি খায়। তারপর আবার ফোন মুখের সামনে ধরে। মায়ার কান্না বেড়ে গেছে। আলভি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, একা একা না থেকে সকলে মাঝে বসে থাকো, তাহলে ভালো লাগবে। মায়া বলে না কিছু। শোয়া থেকে উঠো, উঠে ফ্রেশ হয়ে খাবার খাও, খেয়ে সকলের সাথে সময় কাটাও। এইভাবে একা একা থাকলে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে। মায়া তবুও কিছু বলে না। আলভি টিস্যু দিয়ে আবার চোখ মুছে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আমার মিটিং আছে, পরে কল করবো আবার। উঠে ফ্রেশ হয়ে খাবার খাও, আবার কল করে যেন না দেখি এভাবে শুয়ে আছো একা একা। যাও মায়া পড়ি, কাঁদে না আর। তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দেব। পুরো ফ্যামিলিকে কাছে পেয়েও কাঁদছ, আর আমি এখানে একা একা থেকেও কাঁদছি না। মায়া কান্না গিলে থেমে থেমে বলে, কাঁদছো না? তাহলে চোখ মুখ এমন কেন? বউয়ের কান্না দেখে কি আমি হাসবো? 24 ঘন্টাও হয়নি তোমার কাছ থেকে এসেছি, কয়েকটা বছর তোমার কাছ থেকে দূরে থাকছি এমনটা মনে হচ্ছে আমার। সকলের কাছে গিয়ে বসো, তাহলে আর এমন মনে হবে না। রাখছি, মিটিং শেষ করে কল করবো আবার। আলভি কল কেটে দেয়। মায়া ফোনের ওয়ালপেপারে থাকা আলভির ফটোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আবার কেমন দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে। বারবার আলভির কাছে ফিরে যেতে ইচ্ছে করছে। প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকা এত কষ্টদায়ক কেন? শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে মায়া। ওকে দেখে সবাই ওর দিকে তাকায়। ওর জন্য এখনো না খেয়ে বসে আছে সবাই। সকলের সাথে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে মায়া। খাবার মুখে দেওয়ার সময় মনে পড়ে আলফি সকালে খেয়েছে। জিজ্ঞেস তো করলো না খেয়েছে নাকি। খায়নি বোধ হয়। খেলে চোখ মুখ আমার শুকনো শুকনো লাগতো না। মায়ের গলা দিয়ে আর খাবার নামতে চায় না। মেহবুবা মেহের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, রান্না ভালো হয়নি? মায়া ভাত মুখে পুরে বলে, না, রান্না মজা হয়েছে। খাচ্ছিস না কেন তাহলে? এত রাস্তা জার্নি করেছি তো, তাই ভালো লাগছে না। ঘুম পাচ্ছে এখন, সারা রাত ঘুমোতে পারিনি আমি। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমা, তাহলে ভালো লাগবে। হুম। প্লেটের অর্ধেক খাবার খেয়ে আর খায় না মায়া। হাত ধুয়ে পানি খেয়ে সোফায় এসে বসে মান্তাসার পাশে। মান্তাসা মাংস খাচ্ছে ছোট ছোট দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। হাতের মুঠোয় থাকা মাংসের টুকরো মায়ের মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাউ। আমি তো খেয়েই আসলাম, তুমি খাও এখন। তো আব্বু কই? নিয়ে আতনি। তোমার ছোট আব্বু কদিন পর আসবে। কেন? ছোট আব্বুর কাজ আছে যে, তাই। তো আব্বুর কথা মনে পড়ে। কথাগুলো শেষ হতেই মান্তাসার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। মায়া কোলে তুলে বুকে জড়িয়ে ধরে মান্তাসাকে। সানজিদা বলে, ভাইয়ার কথা বলতে গিয়েই ওই কয়েকদিন কেঁদে ভাসিয়েছে। এখন তো বলতে বলতে কেঁদে দেয়। এখন তোমার ভাইয়ার কাছে গেলেও বারবার বলে, আব্বু ছোট আব্বুর কাছে যাব, আমাকে ছোট আব্বুর কাছে নিয়ে চলো। তোমাকেও এতবার মনে করে না যতবার ভাইয়ার কথা মনে করে কাঁদে। মায়া মনে মনে বলে, ও জাদু জানে ভাবি, কিভাবে নিজের মায়ায় আটকে রাখতে হয়, খুব ভালো করেই জানে সেটা। ওর চোখে মুখে জাদু আছে, ও পুরোটাই একটা জাদু। তারপর মুখ ফুটে বলে, তাই তো দেখেছি এতদিন কল করলেই ছোট আব্বুর কাছে দাও, ছোট আব্বুর কাছে দাও, কথা বলতে বলতেই কেঁদে দিত কোলে যাওয়ার জন্য, অথচ আমার সাথে 2 মিনিট কথা বলেনি। নাহার বেগম খাওয়া শেষ করে এসে মায়ের পাশে বসতে বসতে বলেন, আমার নাতির আদর্শ হাক খেতে খেতে দেখছি মোটা হয়ে গেছিস। দাদির কথা শুনে লজ্জা পায় মায়া। তবুও দমে না গিয়ে বলে, তোমার নাতির আদর্শ হাক খেয়ে মোটা হয়নি দাদু, তোমার নাতির টাকায় খেয়ে খেয়ে মোটা হয়েছি। আমার নাতির টাকায় তাহলে বরকত আছে, এত কাল খেয়ে তো মোটা হোসনি, নাতির টাকায় খেয়ে মোটা হয়ে গেছিস। এতকালও মোটাই ছিলাম আমি, আগের চেয়ে মাত্র 3 কেজি ওজন বেড়েছে। জার্মানি থেকে আসার পর প্রথম রাত মায়ের সাথে ঘুমিয়েছিল মায়া। মেহবুবা মেহের মেয়ের কাছে এসে ঘুমিয়েছিলেন। মেয়ের মন খারাপ, রাতে না ঘুমিয়ে যদি কাঁদে, তাই মেয়ের সাথে শুয়েছিলেন। কিন্তু ক্লান্ত থাকায় এক ঘুমেই রাত পার হয়ে গিয়েছিল মায়ার। তারপর থেকে গত রাতগুলো মায়া একাই থেকেছে।
রাতে আলফিকে পাশে না পেয়ে বারবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মাঝরাতে বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কেঁদেছে আলফির জন্য। আলফিকে এত বেশি মিস করে যে ভাষায় প্রকাশ করা যাবে না। পরিবারের সকলের সাথে থেকেও আলফিকে 1 মিনিটের জন্য ভুলতে পারে না। আলফিকে ঠিক কতটা মিস করে মায়া নিজেও বুঝতে পারে না। আলফিকে ছাড়া রাতটা সবচেয়ে কঠিন লাগে মায়ের কাছে। এই রাত কেন আসে? মায়া খাওয়া দাওয়া সেরে 10টায় আলফির রুমে চলে আসে, যেটা এখন ওর রুম। ডোর লক করে রুমের চারদিকে নজর বোলায়। কোথাও নেই আলফি। ভেঙে চুরে আবার কান্না আসছে। যতবার খালি রুমে আসে ততবার কান্না চলে আসে। আলফিও বোধ হয় ওর মতোই খালি রুমে একা একা ছটফট করে। চার্জ থেকে ফোন খুলে ফোন অন করে। তখন আলফির সাথে কথা বলতে বলতে ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আলফিকে কল করার সাথে সাথে রিসিভ হয়। আলফিও বোধ হয় কল করতেই নিয়েছিল। একে অপরকে দেখে দুজনেই হাসে। তারপরে মায়ার মুখটা মলিন হয়ে যায়, চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। ধরা গলায় বলে, তুমি তো বলেছিলে 2-3 দিন একটু বেশি কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ তোমায় ছাড়া আমার একটু কষ্ট কমেনি। আলফি কি বলবে? মায়াকে ছেড়ে থাকতে তো ওরও একই রকম কষ্ট হচ্ছে। পুরো 1 ঘন্টা কথা বলে দুজন। কথা বলার চেয়ে বেশি একে অপরকে দেখে শুধু। রাত বেড়ে যাওয়ায় মায়াকে ঘুমোতে বলে কল কেটে দেয় আলফি। মায়া ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে আলফির শার্ট বের করে। শার্টটা গায়ে জড়িয়ে লাইট অফ করে রিম লাইট অন করে শুয়ে পড়ে। শার্টে এখনো আলফির গায়ের ঘ্রাণ আছে। শার্ট গায়ে জড়িয়ে ঘুমোলে মনে হয় আলফি ওকে জড়িয়ে ধরে আছে। এরকমটাই কল্পনা করে মায়া। চোখ বন্ধ করে রাখলেও ঘুম কি এত সহজে আসবে নাকি? ডিনার সেরে রাত 9টায় রুমে ফিরে আসে আলফি। এই রুমে আসলেই ওর দম আটকে আসে। এই রুমেই মায়ের সাথে কত শত মুহূর্ত কেটেছে, সে সবই এখন স্মৃতি হয়ে গেছে। মায়ের ব্যবহার করা জিনিসগুলো এখনো আগের মতো রয়েছে সবকিছু। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে, তবে ঘুম ওর ধারে কাছেও নেই। অস্থির হয়ে শোয়া থেকে উঠে বসে। গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। মায়া কোথায়? ওর মায়াকে চাই এখন। বেড থেকে নেমে দাঁড়ায়। আলমারি খুলে মায়ের শেষবার ইউজ করা ওড়নাটা বের করে। এই ওড়নাটা ওই দিন মায়া ইউজ করেছিল, কিন্তু ধোয়া হয়নি। ওড়নাটা এখনো মায়ের শরীরে ঘ্রাণ রয়েছে। মায়ের কথা বেশি মনে পড়লে ওড়নাটা বের করে মুখে চেপে ধরে রাখে আলফি। তখন চোখ বন্ধ করে কল্পনায় অনুভব করে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে। মায়ের কাছে আছে। ওড়নাটা বেশি বের করে না। যদি মায়ের শরীরের ঘ্রাণ চলে যায় তখন তো আলফি আরো ছটফট করে মরবে। সময় কেন ফুরাচ্ছে না? দিন কেন এগোচ্ছে না? মনে হয় সময় যেন থমকে আছে। চোখ বন্ধ রেখে গভীরভাবে মৃদুস্বরে ডাকি আলফি। মায়াপড়ি, একটু থেমে আবার ডেকে ওঠে। মায়াপড়ি, আমার জান, তোমার শূন্যতা অনেক বেশি মায়াপড়ি। ঘুমের ঘুরে বেড হাতড়ে হাতড়ে আলফিকে খোঁজে মায়া। ঘুমের ঘুরে বিড়বিড় করে বলে, কোথায় তুমি? জড়িয়ে ধরো, শীত করছে। তারপরে যেন স্পষ্ট শুনতে পায় আলফির ডাক। মায়াপড়ি, পট করে চোখ মেলে তাকায়। এদিক ওদিক তাকিয়ে আলফিকে খোঁজে। শোয়া থেকে উঠে বসে। আলফি কোথায়? কোথায় থেকে ডাকছে ওকে? তারপর স্মরণ হয় আলফি তো নেই। আলফি জার্মানিতে রয়েছে। এতক্ষণ ঘুমের ঘুরে আলফিকে খুঁজছিল আর ডাকটা ভুল শুনেছে। বেড থেকে নেমে রুমের বড় লাইট অন করে, পানি খায়, ফোন হাতে নিয়ে সময় দেখে নেয়। প্রায় 2টা বেজে গেছে। আলফি তো বোধ হয় এখনো ঘুমায়নি। কল করতে গিয়েও থেমে যায়। এত রাত পর্যন্ত জেগে আছে দেখে রাগারাগি করতে পারে? বিশ্বাসই করতে চাইবে না মায়া মাত্র ঘুম থেকে উঠেছে। ফোন রেখে বেডে বসতেই মায়ের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে আলফির কল। দ্রুত কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। স্ক্রিনে ভেসে ওঠে আলফির চেহারা। আলফি বলে, কেমন আছো? ভালো। ঘুমোনি এখনো? কল করার সাথে সাথে যে রিসিভ করলে? ঘুমিয়েছিলাম, তোমাকে স্বপ্নে দেখে মাত্র ঘুম থেকে উঠলাম। মনে হচ্ছিল তুমি ডাকছো আমায়। সত্যি সত্যি তোমাকে ডাকছিলাম মায়াপড়ি। মায়ার চোখ পড়ে আলফির গলায়। ওর ওড়না আলফি গলায় পেঁচিয়ে রেখেছে। আমার ওড়না? আলফি ওড়নার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়। তারপর বলে, তোমার তেষ্টা পেয়েছে ভীষণ, তাই তোমাকে কাছে থেকে অনুভবের একটু চেষ্টা। বাই দ্য ওয়ে, আমার শার্ট তোমার গায়ে কেন? ওই যে অনুভবের একটু চেষ্টা। শার্ট পরেই ঘুমিয়েছিলে? হ্যাঁ, মিসেও জান। রাতে ঘুমের ঘোরে তোমাকে খুঁজি, এরপর এদিক ওদিক বেড হাতড়ে দেখি তুমি নেই। অফিসে যখন বসে থাকি তখন মনে হয় তুমি পাশের চেয়ারে বসে আছো, কিন্তু তাকিয়ে দেখি তুমি নেই। রাতে ঘুম হালকা হয়ে আসলে জড়িয়ে ধরার জন্য বেড হাতড়ে দেখি তুমি নেই।
বাইরে থেকে রুমে এসে জড়িয়ে ধরার জন্য তোমাকে খুঁজলে দেখে ফাঁকা রুম আমার অপেক্ষায়। জড়িয়ে ধরা মানুষটা নেই। আগামীকাল তোমার ভার্সিটি আছে না? হ্যাঁ। ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে। ঘুম না হলে সারাদিন ভালো লাগবে না, মাথা ব্যথা করবে, ক্লাসেও মন বসবে না। এখন আর ঘুম আসবে না, তোমার ছাড়া ভালো লাগে না আমার কিছুই। 13 বছর অপেক্ষা করেছ, সেখানে এখন 3 মাস অপেক্ষা করতে হবে। তার মধ্যে 15 দিন হয়ে গেছে, আর মাত্র 2.5 মাস আছে। এক একটা মিনিট লাগে একদিনের সমান। আলভি তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে, তারপর আবার বলে, ঘুমাও, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, ঠিক মতো নিজের যত্নও নাও না এখন। আসবে না ঘুম, তুমি এসে যত্ন নিয়ে হবার তাহলেই হবে। আগে তো আসি, তারপর না যত্ন নেব। এখন এসির টেম্পারেচার কমিয়ে দাও, ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিচের 2 পাশে বালিশ দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো, দেখবে ঘুম চলে আসবে। এভাবে কিভাবে ঘুম আসবে? আসবে, লাইট অফ করে তুমি শুয়ে পড়ো। আলভির কথা মতো তাই করে মায়া। লাইট অফ করে ডিম লাইট অন করে। এখন যথেষ্ট ঠান্ডা লাগছে, তাই এসির টেম্পারেচার কমায় না। ব্ল্যাঙ্কেট জড়িয়ে কোলবালিশটা পিঠের সাথে ঠেকিয়ে নেয়। আলভির বালিশটা জড়িয়ে ধরে ফোনের স্ক্রিনে তাকায়। আলভি হয়তো ওকে দেখতে পাচ্ছে না ভালোভাবে, কিন্তু মায়া স্পষ্টই দেখতে পাচ্ছে আলভিকে। আলভি বলে, এবার চোখ বন্ধ করে ভাবো, আমি তোমার পাশে, তোমার সাথেই আছে। চোখ বন্ধ করে রাখো, চোখ খুলবে না, আমি এখানে আছি। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে মায়ার। শোয়া থেকে উঠে বসে ফোনের পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। সকাল 7:30টার উপরে বেজে গেছে। আজকেও ফজরের নামাজ মিস গেল। হেলে দুলে বেড থেকে নেমে দাঁড়ায়। আলসেমি ভঙ্গিতে 2 হাত দুদিকে মেলে দেয়। 3 মাসে যতটুকু মোটা হয়েছিল 15 দিনে সেটুকু চিকন হয়ে গেছে আবার। এখন আর আগের মতো গোছালো পরিপাটি মায়া নেই। সে এলোমেলো অগোছালো মায়া হয়ে গেছে। আলভির কাছ থেকে আসার পর ঠিকমতো নিজের যত্ন নেয় না, সময় মতো খায় না, যেখানে সেখানে মনমরা হয়ে ঝিম ধরে বসে থাকে। ফোনটা চার্জে লাগিয়ে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সবাই ওর জন্য অপেক্ষা করছে ডাইনিং রুমে। নাস্তা সেরে রুমে এসে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাওয়ার জন্য। বিয়ের পর কয়েকদিন ক্লাস করেছিল মায়া। সেই কয়েকদিন আলভি মায়াকে ভার্সিটি নিয়ে যেত, আবার নিয়ে আসতো। মায়ার সহপাঠীরা তাকিয়ে থাকতো আলভির দিকে। তারপর টানা 3 মাসের বেশি ক্লাস মিস দিয়েছে। এই পড়াশোনার জন্য জার্মানি থেকে ফিরে এসছে, নয়তো ভিসার মেয়াদ বাড়িয়ে আলভির সাথেই বাংলাদেশে ফিরে আসতো। ভার্সিটিতে আগেই বলা হয়েছিল মায়া 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে। এই 3 মাস মায়া কিভাবে পড়াশোনা করবে তার ব্যবস্থা বাংলাদেশ থেকে করেই গিয়েছিল আলভি। নিচে এসে মাহিদের সাথে বেরিয়ে যায় মায়া। ভার্সিটিতে এখন আর কেউ মায়াকে কিছু বলতে পারে না। এখন সবাই একবারিয়ে মায়ের সাথে কথা বলতে আসে। মায়া অবাক হয়। আগে যারা ওকে নিয়ে হাসাহাসি করত, এখন তারাই ওকে ফ্রেন্ড বানাতে চায়। মানুষ এভাবে কিভাবে রং বদলাতে পারে? ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ফিরে আসে। আলভিকে কয়েকবার কল করেও পায় না মায়া, হয়তো বিজি আছে। বেডে শুয়ে কতক্ষণ গড়াগড়ি করে উঠে দাঁড়ায়। ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, সোজা চলে আসে মায়ের রুমে। মেহবুবা মেহের শুয়ে আছেন বেডে। মায়া বেডে উঠে মায়ের শরীর ঘেঁষে শুয়ে পড়ে। মেহবুবা মেহেরের ঘুম হালকা হয়ে আসে। চোখ মেলে দেখে মেয়ে তার বুকের সাথে মিশে শুয়ে আছে। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কি হয়েছে? কিছু না। মন খারাপ? ভালো লাগছে না। আলভির সাথে কথা হয়নি? বিজি আছে বোধহয়, কল রিসিভ করছে না। ফ্রি হয়ে কল করবে। আম্মু, হুম, তোমায় কিছু বলার ছিল। বল। মায়া মুখ তুলে মায়ের মুখের দিকে তাকায়। মেহবুবা মেহের মায়ের মুখের দিকেই তাকিয়ে আছেন। মায়ের চোখ মুখ এখন কেমন যেন দেখায়। আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে মায়ের মধ্যে। কেটে গেছে আরও 2 মাস। এখন রাত 10টা। বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প করছে। আগামীকাল ছুটির দিন, তাই কারো তাড়া নেই ঘুমানোর জন্য। মায়া ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। মান্তাসাও ঘুমিয়ে গেছে। ড্রয়িং রুমে মাহিদও নেই। সন্ধ্যা 7টায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি। এই 3 জন বাদে বাকি সবাই সোফায় বসে আছে এখন। সকলের কথার মাঝেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। মাহির বসা থেকে উঠে ডোরের দিকে এগিয়ে যায়। নিশ্চয়ই মাহিদ এসছে, তাছাড়া এত রাতে অন্য কেউ আসবে না। ডোর খুলে মাহির অবাক। ডোরের সামনে আলভি দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে 2 হাত প্রসারিত করে জড়িয়ে ধরে বলে, সারপ্রাইজ।
মাহির নিজেও জড়িয়ে ধরে খুশি হয়ে বলে। আজকে যে আসবি একবারও তো বললি না। বলে কি সারপ্রাইজ হতো নাকি? দুই হাতে দুটো সুটকেস নিয়ে মাহির ডোরের সামনে দাঁড়িয়ে বলে। তোমরা দুজনে ভেতরে ঢুকে জড়াজড়ি করো, আমাকে ভেতরে ঢুকতে দেওয়া এখন। সোফায় বসে থাকা সকলে ততক্ষণে উঠে এসছে। মাহিরকে ছেড়ে সকলের দিকে তাকিয়ে দুই হাত আবারও দুদিকে প্রসারিত করে বলে। সারপ্রাইজ। সত্যি সত্যি সবাই সারপ্রাইজ হয়ে গেছে। অবাকের মাত্রা এমন যে কেউ কিছু বলতেই পারছে না। বিকেলের দিকে যখন কথা হলো তখনও বলল আরও 1 মাস পর আসবে, আর এখন বাড়িতে উপস্থিত সশরীরে। আলফি সকলের দিকে তাকিয়ে দেখে মায়া নেই এখানে, হয়তো নিজের রুমে রয়েছে। মাকে জড়িয়ে ধরে সকলের দিকে তাকিয়ে বলে। কথা না বলে সবাই এভাবে তাকিয়ে আছে কেন? সারপ্রাইজ পেয়ে কথা বলতে ভুলে গেছো নাকি সবাই? ঐশী রহমান বলেন। তুমি না বিকেল 4টায় বললে সামনের মাসে আসবে, এখন তাহলে কোথায় ছিলে? তখন আমি দুবাই এয়ারপোর্টে ছিলাম। মাহিদকে কোথায় পেলে? ওকে বলেছিলাম আমি আসছি, ও যেন কার নিয়ে এয়ারপোর্টে যায়। এজন্যই বারবার নিষেধ করার পরেও বাড়ি থেকে বেরিয়ে গেল। হুম। আলফি সহ সকলে সোফায় বসে। আলফি বলে। মান্তাসা কোথায়? মান্তাসা আর মায়া দুজনেই ঘুমিয়ে গেছে। আলফি বলে। মায়া এত ভালো হলে কিভাবে? আগে তো রাত 1টা-1:30 পর্যন্ত জেগে থাকতো, আর এখন 8:30-9টার মধ্যে ঘুমিয়ে যায়। আশ্চর্যের ব্যাপার স্যাপার। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। আলফি এদের কাহিনী বুঝতে না পেরে নিজেও সকলের মুখের দিকে তাকাতাকি করে। স্বভাবসুলভ কপাল ভ্রুকুচকে বলে। একে অপরের মুখের দিকে কি দেখছো সকলে? আলতাফ মাহমুদ বলেন। মায়ার সাথে দেখা করে আসো আগে। তোমাকে হঠাৎ দেখে খুশিতে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল। আলফি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহিদ এসে সোফার পাশে আরো দুটো সুটকেস রাখে। বড় বড় 4টা সুটকেস দেখে আহনাব মাহমুদ বলেন। এত কি নিয়ে এসেছো এইগুলোর মধ্যে? মায়ের সাথেও তো 3টা দিয়েছিলে। আলফি সুটকেস 4টার দিকে তাকায়। গোলাপি রঙের একটা সুটকেস দেখিয়ে বলে। এটা মান্তাসার। নীল রঙের একটা সুটকেস দেখিয়ে বলে। এটা বাড়ির সকলের জন্য। বাকি ব্ল্যাক কালার দুটো নিজের 2 হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে। এই দুটো আমাদের। মাহিদ আর একটা ব্যাগ দেখিয়ে বলে। ওই দুটো নিয়ে যাচ্ছ, এটা কে নেবে? আলভি ফিরে এসে ব্যাগটা কাঁধে নিয়ে আবার সিঁড়ির দিকে এগিয়ে যায়। এই ব্যাগের মধ্যে ও ল্যাপটপ, পেপার সহ আরও অনেক কিছু আছে। একটা একটা করে সুটকেস দুটো উপরে তুলে, অনেক ভারী। এই সুটকেসের জন্য আলাদা করে অনেক টাকা খরচ হয়েছে। উপরে এসে সুটকেস দুটো টেনে নিয়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ডোর হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে ডিম লাইটে নীল আলো জ্বলছে। ভেতরে প্রবেশ করে ডোর লক করে দেয় ভেতর থেকে। সুটকেস ব্যাগ এক পাশে রেখে মায়ার শিওরে এসে দাঁড়ায়। বড় লাইট অন করে দেয়। মুহূর্তেই পুরো রুম সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে। মায়ার মুখটা চোখের সামনে স্পষ্ট হয়। পা থেকে গলা অবধি ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা, বিভোর হয়ে ঘুমিয়ে আছে। আলফি হাঁটু মুড়ে বসে, হাত বাড়িয়ে মায়ের গালে হাত ছোঁয়ায়। ছোঁয়া পেয়ে কপাল ভ্রু কুঁচকে নেয় মায়া ঘুমের ঘোরে। আলফি একটু উঁচু হয়ে মায়ের কপালে গালে ওষ্ঠ ছোঁয়ায়। মৃদুভাবে নড়ে ওঠে মায়া। কপাল ভ্রু আগে চেয়ে বেশি কুঁচকে নিয়েছে। আলফি মায়ের এক হাত বের করে মুঠো করে ধরে। আলফি মৃদু স্বরে ডাকে। মায়াপুরে। মায়ার সারা শব্দ নেই। আলফি আবার ডাকে। মায়াপুরে আমি এসে গেছে। মায়া চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় বলে। আসো ঘুমাও। স্বপ্ন দেখছো এখনো? চোখ মেলে তাকাও, দেখো আমি সত্যি সত্যি এসেছি তোমার কাছে। চোখ খোলো মায়াপুরে। এতক্ষণ মায়ের মনে হচ্ছিল স্বপ্নে আলভিকে দেখছে আর ওর কথা শুনছে, কিন্তু এখন মনে হচ্ছে আলভি সত্যি সত্যিই এসছে। চোখ মেলে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে আলভির হাস্যোজ্জ্বল চেহারা। মায়া চোখ বন্ধ করে আবার তাকায়। সত্যি সত্যিই তো আলভি ওর সামনে বসে আছে। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। 2 বার বেড থেকে নামিয়ে দিয়ে বসে আলভির মুখ 2 হাতে আগলে ধরে। কান্না জড়িত গলায় বলে। তুমি সত্যি সত্যিই এসেছো? উপনিজ মাথা নাড়ায় আলভি। বেড থেকে নেমে আলভির কোলে চড়ে বসে শক্ত করে জড়িয়ে ধরে আলভির গলা। খুশিতে আর একটা কথাও বের হয় না মায়ের মুখ দিয়ে। নিজেকে সামলাতে না পেরে কেঁদে ওঠে। আলভি নিজেও শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল ফ্লোরে। 5-10 মিনিট এভাবে প্রায় 30 মিনিটের মতো পেরিয়ে যায়। একে অপরকে জড়িয়ে ধরে থাকে। মায়ের কান্না বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখনও আগের মতোই শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। মায়ের এখনো বিশ্বাস হচ্ছে না আলভি সত্যি সত্যি এসছে। ওর মনে হচ্ছে এটা স্বপ্ন। আলভিকে ছেড়ে দিলেই ঘুম ভেঙে যাবে।
আর আলফিও উধাও হয়ে যাবে, তাই ছাড়ছে না আলফিকে। আলফি মায়ের পিঠে হাত বুলিয়ে বলে, মায়াপুরি, তোর মুখটা তো একটু দেখি। কতদিন ধরে সামনে থেকে তোমাকে দেখি না। তুমি সত্যি সত্যি এসেছো নাকি এটা আমার স্বপ্ন, কল্পনা এটা? আমি সত্যি এসেছি। এটা তোমার স্বপ্ন বা কল্পনা নয়। তুমি না বললে আরো 1 মাস পর আসবে? মিথ্যে বলেছিলাম তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। মায়া আলফির গলা ছেড়ে কোল থেকে নেমে বসে ফ্লোরে। আলফি মায়ের মুখ আগলে ধরে 2 হাতে। গাল দুটো আগের চেয়ে বেশি ফুলে গেছে, গোলুমোলু হয়ে গেছে। এগিয়ে ঝুঁকে পড়ে মায়ের সারা মুখে অসংখ্য চুমু খায়। মনের তেষ্টা মিটিয়ে দেখতে শুরু করে। মায়া নিজেও তাকিয়ে আছে আলফির মুখের দিকে। আলফি আগের চেয়েও শুকিয়ে গেছে। মায়া আলফির গালে হাত রেখে বলে, আগের চেয়ে শুকিয়ে গেছো তুমি। তুমি আছো তো, এখন আবার আগের মতো হয়ে যাব। বিকেলে যখন তোমার সাথে কথা বললাম তখন তুমি কোথায় ছিলে? এত দ্রুত কিভাবে আসলে? তখন দুবাই এয়ারপোর্টে ছিলাম। মায়া আবার আলফিকে জড়িয়ে ধরে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো। কি করলে বিশ্বাস হবে? জানি না, সারপ্রাইজ কেমন দিলাম? তোমাকেও সারপ্রাইজ দেওয়ার আছে। কি সারপ্রাইজ? মায়া আলফিকে ছেড়ে বসে আবার আলফির মুখের দিকে তাকায়। আলফিও তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। কি সারপ্রাইজ দেবে সেটা দেখার আশায় মায়া আলফির ডান হাত টেনে এনে নিজের তলপেটে চেপে ধরে। হাসি মুখে বলে, কিছু অনুভব করতে পারছো? আলফির চোখ দুটো স্বাভাবিকের তুলনায় অনেক বড় বড় হয়ে যায়। বুকের ভিতর ধড়ফড় করতে শুরু করে। উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করে। কাঁপতে থাকা হাতটা আরেকটু প্রেসার দিয়ে চেপে ধরে পেটে। বাম হাতটা উঁচু করে। হাতটা কাঁপছে থরথর করে। মায়া তাকিয়ে আছে হাতটার দিকে। আলফি এক আঙ্গুল দিয়ে নিজের দিকে দেখিয়ে বলে, আমি বাবা হব? ওপর নিচ মাথা নাড়ায় মায়া। আলফির মধ্যে কিছু একটা হচ্ছে। ওর হাত আগের চেয়ে বেশি কাঁপছে। ঠিকভাবে কথাও বলতে পারছে না। আবার তোতলাতে তোতলাতে বলে, সত্যি আমি বাবা হব? হ্যাঁ। কতদিন হয়েছে বেবির বয়স? বেবি না, বেবি 1.5 বলো। 3 মাস পার হয়ে 4 চলছে। গতকাল চেক আপ করাতে গিয়েছিলাম। আলট্রাসোনোগ্রাফি করার পর ডক্টর বলছে 2টো ভ্রূণ আছে। টুইন বেবি হবে আমাদের। আমি এবং বেবিরা 3 জনই সুস্থ আছি। আলফির হাতের কাঁপুনি আরো বেড়ে গেছে। আলফি খুশিতে আত্মহারা হয়ে গেছে, কিন্তু হাসতে পারছে না। অতিরিক্ত সারপ্রাইজ পেয়ে এখন অবস্থা খারাপ। একে তো এতগুলো দিন পর বাড়িতে এসছে, নিজের ফ্যামিলি কাছে পেয়েছে, ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। আবার শুনছে বাবা হবে। এখন আবার শুনছে টুইন বেবির বাবা হবে। ফ্যামিলিকে কাছে পাওয়ার খুশি, ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দ। বাবা হবে, এত বড় সারপ্রাইজ, উত্তেজনা, এক্সাইটমেন্ট হজম করতে পারে না আলফি। থরথর করে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যায়। আলফিকে এভাবে পড়তে দেখে মায়া শকড। দ্রুত আলফিকে ধরে দেখে অজ্ঞান হয়ে গেছে। মায়া চিৎকার করে বাবা ভাই সকলকে ডাকে, আর বারবার আলফিকে ডাকে। একটু সময়ের মধ্যে সকলে চলে আসে ওদের রুমের সামনে। ডোর ধাক্কা দিয়ে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। মায়া দ্রুত উঠে গিয়ে ডোর খুলে দেয়। হুড়মুড়িয়ে সবার ভেতরে প্রবেশ করে। আলফিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সবাই উতলা হয়ে ওঠে। মাহির আর আলতাফ মাহমুদ জগ থেকে পানি নিয়ে আলফির চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঐশী রহমান প্রায় কেঁদেই দিয়েছেন। বাকি সবাইও বেশ উতলা হয়ে আছে। আনাপ মাহমুদ মায়ের দিকে তাকিয়ে বলেন, আলবির কি হয়েছে মায়া? মায়া আলফিকে ধরে বসে আছে, কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না কি হয়েছে। কিছু করেছিস? কি বলেছিস ওকে? এর মধ্যে আলফির জ্ঞান ফিরে আসে। মায়া আলফির দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলে, ওকে কি করব আমি? বাবা হবে সেটাই বলেছি শুধু। শোনার পর থেকেই ওর হাত কাঁপছিল। টুইন বেবি হবে সেটা বলার পরেই অজ্ঞান হয়ে গেছে। আলফি উঠে বসে। মায়ের ওড়না টেনে চোখ মুখ মুছে নেয়। এখনো আলফির হাত পা কাঁপছে। মাহির বলে, চাচ্চু বলল মায়া তোকে দেখে খুশিতে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাবে, সেজন্য তোকে সাবধানও করে দিল। উল্টো তুই কিনা টুইন বেবির বাবা হবি শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলি। ঐশী রহমান বলে, ভয় পাইয়ে দিয়েছিলে সবাইকে। আলফি এক হাতে মায়াকে জড়িয়ে ধরে বলে, এত বড় সারপ্রাইজ পেয়ে অজ্ঞান হবো না তো কি হবো? এত বড় সারপ্রাইজ পেয়ে অ্যাটাক যে চলে আসেনি সেটাই তো অনেক। পরপর এত বড় বড় সারপ্রাইজ পেয়েছে যে খুশি ওভারলোড হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এখন বের হও সবাই রুম থেকে। মাহির রুম থেকে বের হতে হতে বলে, জীবনে প্রথম দেখলাম টুইন বেবির বাবা হবে শুনে কেউ অজ্ঞান হয়ে যায় খুশির ঠেলায়। মাহিদ বলে, আবার অজ্ঞান হয়ে যাও না। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় রুম থেকে।
আলফির হাত পা শরীর তখনও কাঁপছে। মায়াকে তুলে বেডে বসানোর চেষ্টা করে, তুলতে না পেরে বলে। মায়া বিনা বাক্যে বেডে উঠে বসে পা ঝুলিয়ে। আলফি মায়ের পেটে আবার হাত রাখে। পেট আগের চেয়ে অনেকটা উঁচু হয়েছে। হাত রাখলে অনুভব করা যায় পেটের ভেতর কেউ আছে। মায়ের কোমর জড়িয়ে ধরে পেটে গাল ঠেকিয়ে বসে রইল। মায়া আলফির চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। আলফি পেটে গাল ঠেকিয়ে রেখে বলে, 4 মাস হয়ে গেছে আর আমি আজকে জানতে পারলাম আমি বাবা হব। এতদিন কেন বলোনি কেউ? যেদিন টেস্ট করিয়েছি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম তুমি বাড়ি আসলে তখন তোমাকে জানাবো। সবাই মিলে তোমায় সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। এসেছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে, উল্টো সবাই মিলে এত বড় সারপ্রাইজ দিলে যে হজম করতে না পারে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। মায়া হেসে ওঠে আলভির কথা শুনে। আলভি ফ্রেশ হয়ে রাতের খাবার খেলো মাত্র। ডাইনিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আলভিকে ক্লান্ত দেখাচ্ছে, ওর বিশ্রামের দরকার। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, এখন আর এখানে বসার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। মায়াকে নিয়ে রুমে যাও, দুজনেই বিশ্রাম নাও। আলভি কিছু না বলে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে। ওর এখন ঘুম পাচ্ছে, লং জার্নিতে ক্লান্ত লাগছে। বাড়িতে এসেছে 10টায়, এখন বাজে রাত 1:30। এখন অক্টোবর মাসের শেষ প্রায়। মাঝরাতের পর শীত শীত লাগে। এসি অন করে টেম্পারেচার বাড়িয়ে দেয়, তারপর ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয় আলভি। মায়াও ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ওকে নিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভিকে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয় মায়া। আলভিও আগলে নেয় মায়াকে। আলভির বুকে মুখ গুজে রেখে মায়া বলে, গতকাল যখন হসপিটালে গিয়েছিলাম চেক আপ করাতে, তখন তোমাকে অনেক বেশি মনে পড়ছিল আমার। হসপিটালে যতজন প্রেগনেন্ট মেয়ে ছিল সকলের সাথেই তাদের হাজবেন্ড ছিল, কিন্তু আমার সাথে তো তুমি ছিলে না। আলভি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ের মাথায় চুমু খেয়ে বলে, সরি বউ, আমি তো জানতাম না আমার মায়াপুরটা মা হবে, আমি বাবা হব। যদি জানতাম তাহলে সব কিছু ফেলে তোমার পাশে চলে আসতাম, তোমাকে একা ছাড়তাম না। যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন যে আমার কত আনন্দ হচ্ছিল তোমায় বলে বোঝাতে পারবো না। আমি ইচ্ছে করছিল তখনই কল করে তোমায় বলতে তুমি বাবা হবে, কিন্তু আবার সারপ্রাইজ দেব ভেবে নিজেকে দমিয়ে নিয়েছিলাম। আব্বু তোমাকে কল করে বলতে চাচ্ছিল, আমিই নিষেধ করেছিলাম। সবাইকে বলেছিলাম তুমি আসার পর তোমায় জানাতে। আমি কল্পনা করিনি বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব। সারপ্রাইজ দিতে এসে নিজেই বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ভালো যে আমার অবস্থা দেখে তোমার কিছু হয়নি। জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে 5 বাপ বেটা। 5 জনের পরনেই সাদা পাঞ্জাবি পাজামা। আলফি সোফায় না বসে সোজা রুমে চলে আসে। মায়া মাত্র ওই নামাজ আদায় করে বেডে বসেছে। মা হবে জানার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি মায়া। আলফি এসে মায়ের পাশে বসে। মায়া আলফির দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে খাবার খেতে চলো। খাবো তো, আগে তোমাকে মন ভরে দেখে নেই। মায়া হেসে বলে, আর কত দেখবে, ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখেই যাচ্ছ। তাও তো মন ভরছে না। খিদে পেয়েছে, নিচে চলো। আলফি বসা থেকে উঠে পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে নেয়। তারপর মায়াকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মান্তাসা আর মাহিরও নিচে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসছে। আলফিকে দেখে মান্তাসা মাহিরের কোল থেকে নেমে দৌড়ে আলফির কাছে আসে। আলফি কোলে তুলে নিতেই গলা জড়িয়ে ধরে মান্তাসা। খুশি হয়ে বলে, তোমাকে কুলে দিলাম। নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু, বলাতে শেষ হয়েছে দেখি তো আবার ফিরে এসেছে। কাবা? হ্যাঁ, তুমি খাবা? কি রান্না করেছ? আমি করি নাই, আমও করতে। ও, তুমি জানো না কি রান্না হয়েছে? দুদিকে মাথা নাড়ায় মান্তাসা। কথা বলতে বলতে ডাইনিং রুমে চলে এসছে 4 জন। আস্তে আস্তে বাকি সবাইও চলে আসে। একসাথে খাওয়া শুরু করে সবাই। খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে আলফি। মায়াকে বেডের উপর বসিয়ে রেখে সুটকেস দুটো টেনে মায়ের সামনে এনে ফ্লোরে রাখে। প্রথম সুটকেসটা তো মায়ের জন্য ড্রেস, আলফি নিজের কয়েকটা ড্রেস, বাকি সব ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সহ আরও অনেক কিছু। অর্ধেকের বেশি জিনিস মায়ের জন্য। সব কিছু বের করে একপাশে ফ্লোরে রাখে আলফি। তারপর দ্বিতীয় সুটকেসটা খুলতে মায়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সুটকেস ভর্তি শুধু বেবিদের প্রোডাক্টস, ছেলে মেয়ে উভয় বেবির জন্য ড্রেস, ছোট ছোট জুতো সহ আরও যা যা প্রয়োজন সেসব কিছুই আছে। আলফি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মায়াকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে, কি হয়েছে?
মায়া বেড থেকে নেমে আসে, আলফির সামনে বসে ছোট ছোট ড্রেস জুতো হাতে নিয়ে বলে, এগুলো আমাদের বেবিদের জন্য। তুমি তো জানতে না, তাহলে এইগুলো? জানতাম না, তবুও নিয়ে এসেছে। একসময় বেবি তো হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো জানি না, তাই দুজনের জন্যই নিয়ে এসেছে। ছেলে হোক আর মেয়ে হোক, একজনও তো লাগবে। নিয়ে এসে তো ভালোই হয়েছে। এখন যেহেতু টুইন বেবি হবে, তাহলে আল্লাহ তাআলা যেন একজন ছেলে আর একজন মেয়ে দেন। তুমি বাবা হবে সেটা বোধহয় তোমার ভেতর থেকেই জানান দিয়েছিল, সেই জন্যই না জেনেও এইসব নিয়ে এসেছো। তাই হবে হয়তো, রক্তের টান আছে না। মায়া বেবিদের প্রোডাক্টগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে, আর একটু পর পর আলফির মুখের দিকে তাকায়। আলফি ওদের দুজনের সবকিছু তুলে রেখে দেয়। এগুলো এখন আর প্রয়োজন নেই। মায়া দেখা শেষ হলেই বেবিদের প্রোডাক্টগুলো আবার সুটকেসে তুলে রাখে। রুমের ডোর ভিড়িয়ে দিয়ে এসে জানলার পর্দা টেনে দেয়। রুমে লাইট অফ করে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলের ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ঘুরতে বের হবে। সময় পানির স্রোতের মতো নিজ গতিতে এগিয়ে যায়। মায়া এখন 8 মাসের প্রেগনেন্ট। উঁচু ভারী পেট নিয়ে নড়াচড়া করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। মায়াও অনেকটা মোটা হয়ে গেছে, এখন ওজন 60 কেজি। আর 1 সপ্তাহ পর মায়ের ডেলিভারি ডেট। 2-1 দিন আগ পিছু হতে পারে। আলফি বাড়িতে আসার পর মায়াকে 2বার ডক্টর দেখিয়েছে। এমনিতে মায়ের সেরকম কোনো সমস্যা নেই। মা আর বেবি 3 জনে এখনো সুস্থই আছে। ইদানিং মায়ের হাত পায়ে পানি আসা শুরু করেছে। হঠাৎ হাত পায়ে পানি এসে হাত পা ফুলে যায়। এখন রাতে ঘুমাতেও পারে না ঠিক মতো। বেবিরা এত জোরে জোরে কিক মারে যে ব্যথায় ঘুম ভেঙে যায়। প্রচুর নড়াচড়া করে। আলফি মায়ের সব রকম খেয়াল রাখে, যত্ন করে। নিজের হাতে মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। গোসলের পর মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, নিজের রুম মুছে ঝাড়ু দেয়। মায়াকে নিয়ে বাড়ির অন্য সকলের খুব একটা ভাবতে হয় না। মায়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগে, আলফিও একটু আগেই ঘুমিয়েছে। আলফির ঘুমের সমস্যা হয় প্রচুর। রাতে মায়ের জন্য ঘুমোতে পারে না। মায়া জেগে থাকবে, আরও নাক ডেকে ঘুমোবে, তা তো হয় না। আর দিনের বেলায় অফিসের কাজে বিজি থাকে, সব কিছু মিলিয়ে অনেক দিন ধরে ঠিকমতো ঘুমোতে পারে না। এখনো প্রকৃতির ভাঁজে শীত জেকে বসে আছে। সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। ঘাসের ডগায় জমে থাকে শিশির বিন্দু। রাত প্রায় 3টা বেজে গেছে। মায়ের ঘুম ভেঙে যায়। আলফি ওকে আলতোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া আলফির দিকে ফিরে শোয়। এতক্ষণ উল্টো ঘুরে কাত হয়েছিল। আলফি একটু নড়ে চড়ে মায়াকে আলতোভাবে আবারও আগলে নেয় ঘুমের ঘোরে। মায়া ব্ল্যাঙ্কেটের নিচে মাথা ঢুকিয়ে আলফির বুকে মুখ গুজে। এখন আর আগের মতো করে আলফির সাথে মিশে যেতে পারে না মায়া। উঁচু ভারী পেটের জন্য দুজনের মাঝখানে একটু দূরত্ব রাখতে হয়, নয়তো পেটে চাপ লাগে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মায়ার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মায়ের ফুপানোর শব্দ শুনি আলফির ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে মায়ের মুখ বুক থেকে তুলে দেখার চেষ্টা করে বলে, কি হচ্ছে মায়াপুরি? কাঁদছে কেন? পেট ব্যথা করছে? পেন হচ্ছে? কি হয়েছে মায়াপুরি? কথা বলছো না কেন? মায়া আলফির হাত ধরে নিজের গায়ের উপর তুলে দেয়। আলফিকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলে, আমার কিছু হয়নি, শান্ত হও তুমি। তাহলে কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখেছ? না। কি হয়েছে তাহলে? তুমি এত ভালো কেন? আলফি বুঝতে পারে না মায়ের কথা। হঠাৎ এমন কথা কেন বলছে মাঝরাতে, আবার কান্নাও করছে। মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে। আমায় কেন এত ভালোবাসো? মাঝে মধ্যে মনে হয় আমি লম্বা একটা স্বপ্ন দেখছি। কবে যেন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। ইদানিং না এরকমটা বেশি মনে হয় আমার। ভয় লাগে খুব। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগে বিয়ের পর থেকে এখনো পর্যন্ত। ঘুম থেকে উঠে তোমায় না দেখলে আমি ভয় পেয়ে যাই। তুমি অনেক ভালো। তোমার যত দেখি ততই অবাক হই আমি এখনো। তুমি দুনিয়ার বেস্ট হাজবেন্ড। তোমাকে কত কষ্ট দিয়েছিলাম। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মনের আগে পরের সব কষ্ট দূর করে দিতাম। আমাদের দুজনের জীবন থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আরো আগে যদি আমরা এক হতাম তাহলে কতই না ভালো হতো বলো। তুমি যদি আরো আগে ফিরে আসতে তাহলে তোমার সাথে আরো কয়েকটা বছর বেশি বাঁচতে পারতাম। আমার এখনো ভীষণ আফসোস হয় জানো, আরো আগে কেন ফিরে আসোনি তুমি। আমি কত শত দিন রাত তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম। ভাবতাম এই বুঝি তুমি ফিরে আসবে। জানো, সবাই যখন আমায় কটু কথা বলতো না, তখন তোমার উপর খুব রাগ হতো আমার। তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে পচা মানুষ তুমি। আমি না
এখনো আগের দিনগুলোর কথা ভুলতে পারিনি। ওই দিনগুলোর কথা মনে করতে চাই না আমি, তবু ভুলতে পারিনি আমি। কিন্তু আমি এখন অনেক খুশি তোমায় পেয়ে, তুমি বেস্ট। আলফি চুপ করে থাকে মায়াকে জড়িয়ে ধরে। আলফিরও ভীষণ আফসোস হয় এখনো। কেন আরো আগে ফিরে আসেনি? কেন বাবা মায়ের কথা শোনেনি? নিজের হাতে কতগুলো বছর নষ্ট করে ফেলেছে। আফসোস। মায়ের মাথায় আবারও চুমু খেয়ে বলে, ঘুমাও, মরার আগে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি। সকালে ফজরের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলফি। মায়া জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আলফি এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসে ফ্লোরে। মায়া তেলাওয়াত থামায় না। আলফি কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে। প্রায় 10 মিনিট পর তেলাওয়াত থামায় মায়া। কোরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে। পা দুটো লম্বা করে মায়া। ভাঁজ করে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে। আলফি মায়ের পেছনে বসে 2 পা মায়ার দুদিকে দিয়ে দেয়। মায়া আলফির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে। আলফি নিজের হাত দুটো মায়ের উঁচু ভারী পেটের উপর রাখে। বেবিরা নড়াচড়া করছে। মায়া আলফির হাতের উপর নিজে 2 হাত রাখে। আলফি পেটে হাত বোলাতে বোলাতে বলে, অনেক কষ্ট হচ্ছে? মায়া দুদিকে মাথা নাড়ায়। নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে, এগুলো কি করছো? আলফি মায়ের 2 হাতের দিকে তাকায়, হেসে বলে, কি করেছে? মেহেদি দিয়েছো কেন হাতে? সুন্দর দেখানোর জন্য। আজকে হসপিটালে যেতে হবে আর তুমি মেহেদি দিয়ে দিয়েছো? তো কি হয়েছে? সুন্দর হাত দুটো এখন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। নার্স ডক্টররা কি ভাববে? যা বাবার ভাবুক, তাতে আমার কি? কখন দিয়েছো? 12টার দিকে বোধহয়। অনেক সুন্দর হয়েছে দিয়া। তোমার হাত দুটো যে সুন্দর, তাই সুন্দর লাগছে। মায়ের হাত দুটো ধরে উঁচু করে 2 হাতে চুমু খায় আলফি। রাতে মায়া ঘুমিয়ে গেলেও আলফির ঘুম আসছিল না। মায়ের হাত ধরে আধশোয়া হয়ে বসেছিল। তখন চোখ পড়ে মায়ের হাতের দিকে। হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে আবার। নেল কাটার এনে 2 হাতের নখ কেটে দেয়। 2 পায়ের নখও কেটে দেয়। তারপর খেয়াল হয় হাতে পায়ে নখের মেহেদির রং হালকা হয়ে গেছে। বসে বসে 2 হাতের নখে মেহেদি দিয়ে দেয়। হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প সময়ের মধ্যেই গাঢ় সুন্দর রং হয়ে যায়। 2 হাতের তালুতেও সুন্দর করে ডিজাইন করে দেয়। 5 মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। 2 পায়ের নখেও মেহেদি দিয়ে দিয়েছে। মায়া গভীর ঘুমে মগ্ন থাকায় কিছু টের পায়নি। রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে খেয়াল করেনি। ফজরের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়ের। 2 হাতে তালুতেই সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া হয়েছে। হাতে পায়ে নখেও মেহেদি দেওয়া। প্রত্যেকবারের মতন একা একাই হেসেছিল মায়া। আলফি বাড়িতে আসার পর থেকে মায়ের হাত পায়ে নখের মেহেদির রং কখনো উঠে যায়নি বা খুব একটা হালকা হয়নি। রং একটু হালকা হলেই আলফি আবার দিয়ে দিয়েছে। ইউটিউব ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করা শিখেছে। প্রথম প্রথম ভালোভাবে দিতে পারতো না, কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে। কম হলেও মাসে 2-1 বার মায়ের হাতে পায়ে মেহেদি দিয়ে দেয় নিজে। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই উঠে যেত। আলফি আবার দিয়ে দিত। মায়ের হাত পায়ে নখে মেহেদি দেওয়া থাকলে আলফির কাছে ভালো লাগে। মায়া মুখ তুলে আলফির মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, হসপিটালে কখন যাবে? আলফি মায়ের কপালে চুমু খেয়ে বলে, দুপুরের পর। তার আগে যদি তোমার পেন শুরু হয় তাহলে আগেই যাব। মায়া কিছু না বলে আলফির বুকের সাথে ঠেস দিয়ে চুপ হয়ে থাকে। আলফি মায়ের হাত দুটো মুঠো করে ধরে বলে, ভয় করছে? একটু। ভয় পেও না, আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাআল্লাহ। মায়া আবারও চুপ হয়ে থাকে। আলফি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করায়। বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে আবার। রুমে হাঁটাহাঁটি করে ততক্ষণে আলফি জায়নামাজ ভাঁজ করে রেখে কোরআন শরীফ তুলে রাখে। তারপর বেড গুছিয়ে নেয়। মায়াকে টুলের ওপর বসিয়ে চুলের বিনুনি খুলে চুল ব্রাশ করে আবার বিনুনি করে দেয়। মায়াকে বেডে বসিয়ে বলে, বসে থাকো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। নিচে গিয়ে খেয়ে নেব। কষ্ট করে এখনো নিচে নামতে হবে না। সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হয় তোমার। তুমি থাকো, আমি নিয়ে আসছি। মায়াকে রুমে রেখে আলফি রুম থেকে বেরিয়ে যায়। মায়া নিজের পেটের দিকে তাকায়। এক জায়গায় উঁচু হচ্ছে, আরেক জায়গায় নিচু হচ্ছে। 11টার পর পর শাওয়ার নেয় মায়া আর আলফি। রোজকার মতন দুজন একসাথে শাওয়ার নিয়েছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসে। আলফি দুজনের ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয়।
বেলকনিতে মেলে দিয়ে এসে ক্রিম লোশন নিয়ে মায়ের পাশে দাঁড়ায়। মায়ের ফেসে ক্রিম লাগিয়ে দিয়ে হাতে পায়ে গলায় দিয়ে দেয়। তারপর মায়ের চুলগুলো ভালোভাবে মুছিয়ে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। নিজের চুলগুলো শুকিয়ে নেয়। হেয়ার অয়েল এনে মায়ের চুলের গোড়ায় ভালোভাবে অয়েল মাসাজ করে দেয়। তারপর পুরো চুলেই দিয়ে দেয়। চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয়। সব কিছু করা শেষ করে নিজের গায়ে টি শার্ট জড়ায়। নিচে গিয়ে মায়ের জন্য খাবার নিয়ে আসে। আবার মায়ের সামনে বসে নিজের হাতে খাইয়ে দেয়। মায়ের জোড়াজুড়িতে নিজেও খায় অল্প। খাওয়া শেষে আলফির সাথে নিচে নেমে আসে মায়া। আজ আলতাফ মাহমুদ আর আহনাফ মাহমুদ অফিসে যাননি। মাহির একাই গেছে। অফিসে লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে। নিচে এসে সোফায় বসে। আলফি প্লেট রেখে এসে নিজেও বসে সোফায়। নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছেন মায়াকে। মাহিদ মান্তাসাকে কোলে করে নিয়ে এসে বসে আলফির পাশে। মান্তাসা আলফির কোলে এসে ওর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে, তো আপু, বলো আম্মু। আজকে আমার ভাইয়া আর বোনও হবে। হ্যাঁ, কখন হবে? হসপিটালে যাওয়ার পর। তাহলে চলো। কোথায়? হসপিটাল। আর একটু পর যাব। আমি কোলে নিব। কোলে নিতে পারবে তুমি? শক্তি আছে আমার। শক্তি আছে তাহলে আমাকে করে নাও। তুমি বলো। কোথায় বড়? আমি এখন অনেক ছোট। না, তুমি বলো। আম্মা, খেতে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ। কি খাবে? মাহিদ বলে। তোমার বাচ্চা ছেলে দুধ খাবে, খেতে দাও তাড়াতাড়ি, না হলে কান্না করে দেবে। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওর দিকে তাকায়। মান্তাসা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলফিকে বলে, আব্বু নাও, কাও, কান্না করো না। মান্তাসার কথা শুনে হো হো করে হেসে ওঠে আলফির সাথে বাকি সবাই। মান্তাসা ছোট ছোট করে আলফি সহ বাকিদের দিকে তাকাচ্ছে। এভাবে হাসছে কেন সবাই? মান্তাসা আবার বলে, কাঁদতো না কেন, কাও। মাহিদ হাসতে হাসতে ঠাস করে সোফা থেকে নিচে পড়ে যায়। তবু ওর হাসি বন্ধ হয় না। হাসতে হাসতে আলফির পেটে খিল ধরে যাচ্ছে। দুপুরে খাবার খেয়ে মায়া আর আলফি রুমে আসে তৈরি হওয়ার জন্য। একটু পরে হসপিটালের উদ্দেশ্যে বের হবে সবাই। একটা ব্যাগের ভেতর মায়ার জামা কাপড় সহ আর প্রয়োজনীয় সব কিছু ভরে নেয় আলফি। মায়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে। আলফি ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয়। মায়া আর কি তৈরি হবে? আলফি মায়ের চুলগুলো আবার খুলে ব্রাশ করে বেঁধে দেয়। মায়া আলফির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে দেয়। সযত্নে মায়াকে বুকে আগলে নেয় আলফি। পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে বলে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, সাহস রাখো। যদি আমি থামিয়ে দেয় আলফি। মায়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না তোমাদের ইনশাআল্লাহ। মায়া শক্ত করে আলফির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে। আলফি মায়ের মাথায় আবার চুমু খেয়ে আদর করে বলে, হ্যাঁ, আমরা একসাথে বাঁচবো তো অনেক বছর। মায়া আবার কাঁদতে কাঁদতে বলে, আমি আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোতে চাই। শত শত ভোর দেখতে চাই তোমার সাথে। তোমার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙুক আমার। আমি তোমার হাত ধরে বৃদ্ধ হতে চাই। তোমার আদর যত্ন ভালোবাসা আরো অনেক বছর পেতে চাই। আমাদের সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই। আলফি শক্ত করে ধরে রাখে মায়াকে। ধরা গলায় বলে, তোমার সব ইচ্ছে চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আমি অনন্তকাল তোমার সাথে থাকবো। আমরা একসাথে আরো অনেক বছর বাঁচবো। মায়া আলফির বুক থেকে মুখ তুলে তাকায়। আলফি মায়ের চোখ গাল মুছিয়ে দেয়। দুই হাতে মায়ের মুখ আগলে ধরে। সারা মুখে অসংখ্য চুমু খায়। আবার জড়িয়ে ধরে বলে, চলো, সবাই অপেক্ষা করছে। হাসপাতালের করিডোরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলফি। তাকিয়ে আছে ওটির দিকে। বিকেল সন্ধে গড়িয়ে এখন রাত 9টা। বাড়ির সবাই হসপিটালে এসেছে। সকলে আল্লাহর কাছে দোয়া করছে মায়ার বেবিদের জন্য। এমনিতেই শীতল প্রকৃতি, তার মধ্যে মাথার উপর ভো ভো করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান। তবুও দরদর করে ঘামছে আলফি। ওর কপাল ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। হাত পা কাঁপছে। থেকে থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে মায়ের পেইন ওঠার পর থেকেই। ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো পানিতে টইটুম্বুর আর লাল হয়ে আছে। একটু পরপর চোখের পানি গড়িয়ে পড়ছে আর আলফি তা মুছে নিচ্ছে। আবার পড়ছে। মাহিদ আর মাহির আলফিকে সাহস যোগায়।
একটু সময় পরে দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে। আলফি বেবিদের দিকে তাকায়। সাদা ধবধবে ফর্সা চেহারা, লাল টকটকে ঠোঁট জোড়া, ছোট ছোট চোখ জোড়া, দুনিয়া আর নিজের পরিবার দেখছে। বেবিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলফির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নার্স দুজন নিজে থেকে জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে। আলফি কাপা গলায় মায়ার কথা জিজ্ঞেস করতেই নার্স জানায় মায়া ঠিক আছে, অপারেশন শেষ হলে কেবিনে শিফট করা হবে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে মেয়েকে তুমি প্রথমে কোলে নাও। আলফি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়ের দিকে তাকায়। কাঁপা কাঁপা হাতে ছেলে মেয়েকে কোলে তুলে নেয় একসাথে। নিজের বাহুতে চোখ মুছলেও লাভ হয় না, আবার পানি গড়িয়ে পড়ে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। উপস্থিত সবাই তাকিয়ে আছে তিনজনের দিকে। আলফি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের চোখে পানি দেখে হেসে বলেন, এবার আবার খুশিতে অজ্ঞান হয়ে যেও না। এখন কিন্তু তোমার ছেলে মেয়ে কোলে আছে, ওরা ব্যথা পাবে। আলতাফ মাহমুদের কথা শুনে সবাই হাসে, কিন্তু আলফি হাসতে পারে না। বাবা মায়ের দিকে আগায় একটু, অপরাধীর ন্যায় মাথা নিচু করে জড়ানো গলায় বলে, আমাকে তোমরা মাফ করে দিও আম্মা আব্বু। আমি তোমাদের সাথে অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলে, বাবা হওয়ার পর বুঝতে পারছো তাহলে? আলফি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, সরি আব্বু। আর সরি বলতে হবে না, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার উপর আমরা কখনোই রেগে থাকতে পারি না। আমাদের দোয়ায় আর ভালোবাসায় সবসময় তোমরা আছো। এখন মন খুলে হাসো। মায়াকে কেবিনে শিফট করা হয়েছে। নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলফি কেবিনে প্রবেশ করে। মায়া ডোরের দিকেই তাকিয়ে আছে। আলফিকে দেখে আবার হাসে। আলফি দ্রুত পায়ে এসে মায়ের পাশে দাঁড়ায়। মায়ের মাথায় হাত বুলিয়ে সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন কেমন লাগছে? মায়া আলফির চোখে চোখ রেখে বলে, ভালো, তুমি ঠিক আছো? চোখ মুখ এমন করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আলফি মায়ের বাম হাতটা মুঠো করে ধরে বলে, আর বেবি নেওয়ার প্রয়োজন নেই। ছেলে মেয়ে দুজন হয়েছে, এখানে সমাপ্তি। কেন? তুমি না বলেছিলে 10-12টা নাতি নাতি উপহার দেবে আব্বুকে? ওই কথা এমনি বলেছিলাম, কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি। আর একটাও না। এত টেনশন প্রেশার আর নিতে পারবো না। সোজা উপরে চলে যাব। আলফির কথা শুনে মায়া মুচকি হাসে। বাড়িতে থাকতে আলফি মায়াকে সাহস জোগালেও হসপিটালে আসার পর থেকে আলফি নিজেই ভয়ে কেমন যেন করছিল। হাত কাঁপছিল, একটু পরপর চোখ মুছিল। এই সময়টাতে এত ভয় আর টেনশন লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। বেবিদের মায়ের কাছে নিয়ে আসা হয়। ছেলে মেয়েকে দেখে একটু পরপর আলফির চোখ ভিজে উঠছে। এখন পুরোপুরি ফিল করতে পারছে ওর বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে, আর কাউকে কখনো কষ্ট পেতে দিবে না। নিজের সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার। সিজারের 3 দিন পরে মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 7 দিনের দিন আকিকা করে ছেলে মেয়ে দুজনের নাম রাখা হয়েছে। ছেলের নাম অভি আহমেদ, মেয়ের নাম আইভি মুমতাহিনা। মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। বেবিরা সেরকম জ্বালাতন করে না। আলফি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল। মিটিং শেষ হতেই ল্যাপটপ চার্জে লাগিয়ে বেডরুমে ফিরে আসে। এখন বিকেল 3টা। মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে। দুটোর পর 3জন ঘুমিয়েছে, এখনও ওঠেনি। আলফিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যান। এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন, কেউ যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই। ঐশী রহমান বেরিয়ে যেতেই আলফি বেডের ওপর ঝুঁকে পড়ে মায়ের কপালে চুমু খায়। তারপর ছেলে মেয়ের। আলফির কাছে 3জনই ভীষণ আদুরে। ইচ্ছে করে সব সময় 3জনকে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে, চুমু খেতে। আলফির পুরো দুনিয়া এখন এই বাড়ির ভেতরেই। আলফি আবার চুমু খেতেই মায়া চোখ মেলে তাকায়। ঘুমু ঘুমু চোখে আলফিকে দেখে হেসে বলে, কি হয়েছে? কিছু না। আসো ঘুমাও। আলফি মায়ের পাশে শুয়ে মায়াকে বুকে আগলে নেয়। মায়া আলফির বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। দুজনের আলিঙ্গন আর নীরবতার মাঝে আইভি কেঁদে ওঠে। মায়া আলফির বুক থেকে মুখ তুলে তাকায়। আলফি মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, আপনার ঘুম থেকে ওঠার সময় পেলেন না? মাত্র বউটাকে একটু ধরেছিলাম। আমি যখনই বউটাকে একটু ছুঁই, আপনি তখনই এমন করেন। আপনার ভাইটাও এমন। দুজন এসে বউটাকে ছিনিয়ে নিয়েছেন। আমার বউ অথচ আমিই কাছে পাই না। মায়া হাসতে হাসতে মেয়ের দিকে ফিরে মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয়। আলফি পেছন থেকে মায়া আর মেয়ে দুজনকে জড়িয়ে ধরে একসাথে
ছেলেটা দূরে পড়ে গেছে, ঘুমিয়ে আছে, তাই আর ডিস্টার্ব করে না আলভি। বউ আর মেয়েকে জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। সময় থেমে থাকে না, সময় আগায় নিজ গতিতে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। কিছুদিন আগে মাহিদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বের হতে অনেক দেরি। বাবা ভাইয়ের সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা করে এখন। গত রাত থেকে মাহিদের মন বিষণ্ণ হয়ে আছে। হাসি খুশি ছেলেটা আর হাসছে না গতকাল রাত থেকে। কারোর সাথে কোনো কথা বলছে না, নিজের রুম থেকেও বের হচ্ছে না। রুমে একা একা থাকে আর চোখের পানি ফেলে একটু পর পর। বেচারা নিজের পরিস্থিতির অবস্থা কাউকে বোঝাতে পারছে না। বাড়ির কেউ ওকে বুঝতেই চাইছে না। বড় ভাই দুইটাও কেমন করে রয়েছে, সবকিছু জানার পরেও বাপ চাচাকে বোঝাচ্ছে না। মাহিদের এখন ইচ্ছে করছে গলায় দড়ি দিতে। ওর ফোন ল্যাপটপও নিয়ে গেছে ওর বাপ। বাড়ির বাইরেও বের হতে দিচ্ছে না ওকে। মেয়েদের মতন বাড়ির ভেতর বন্দি করে রেখেছে। এখন দুপুর 2:30। মাহির আসে মাহিদের রুমে। মাহিদ বেড়ে বসে জানলার দিকে তাকিয়ে আছে উদাস মনে। এখন আর চোখ বেয়ে পানি পড়ছে না, কেমন যেন হয়ে বসে আছে। মাহির এসে ভাইয়ের পাশে দাঁড়ায়। মাহির তাকায় না ভাইয়ের দিকে। মাহির ছোট ভাইয়ের কাঁধের ওপর হাত রেখে বলে, রেডি না হয়ে এখনো বসে আছিস কেন? আমাদের বের হতে হবে একটু পর। মাহির ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এই বিয়ে আমি করবো না ভাইয়া, তুমি তো সব জানোই। আব্বুকে তুমি বোঝাও না প্লিজ, আমি এই বিয়ে করতে পারবো না। আব্বু শুনছে না আমার কথা, কিছু বললে উল্টো আমার উপর রাগ দেখায়। মেয়ে দেখতে যাচ্ছি শুধুমাত্র, দেখতে গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। যদি হয়ে যায়? হয়ে গেলে করে নিবি। আমি যাব না, তোমরা যাও। বসে না থেকে উঠে রেডি হ, আব্বু আবার রাগারাগি করবে। আমি লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ভাগ্য যেখানে আছে সেখানেই হবে। লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না মানে করব না। আব্বুকে গিয়ে বল এভাবে। আমার ফোন আর ল্যাপটপ এনে দাও। নিজে গিয়ে চা। ছোটবেলা থেকে তোমাদের সকলের কথা শুনেছি আমি, আর এখন আমার একটা চাও পূরণ করবে না তোমরা? তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি আমি, শুধু একটা মেয়েকে চেয়েছি। দাও না ওকে, এমন কেন করছো তোমরা? তুই যদি আমার ছেলে হতি তাহলে তোর সব চাও আমি পূরণ করতাম। তুই তো আমার ছেলে না, তুই আমার ভাই। আব্বু না থাকলে একটা কথা ছিল, এখন তো আব্বু আছে, আমি আব্বুর উপর কিচ্ছু করতে পারবো না। মাহিদ ভাই 2 হাত মুঠো করে ধরে করুণ স্বরে বলে, লিনাকে ছাড়া আমি মরে যাবো ভাইয়া। অন্য কাউকে বিয়ে করে লিনাকে ঠকাতে পারবো না আমি। অন্য নারীকে বিয়ে করে সেই নারীকেও ঠকাতে পারবো না। তার থেকে আমি মরে যাব, সেটাই ভালো। মাহির ভাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, উল্টো পাল্টা কথা বলবি তো এক চড়ে তোর সব দাঁত ফেলে দেবো। রেডি হ, তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে। মাহিদকে টেনে তুলে দাঁড় করায়। আলমারি থেকে নিজেই ড্রেস বের করে হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঠেলে ঢুকিয়ে দেয়। গলা ছেড়ে বলে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। মাহিদ কিছু না বলে চুপ হয়ে থাকে। মাহির বেরিয়ে যায় নিজে তৈরি হওয়ার জন্য। আলফি মেয়েকে আগে তৈরি করাতে শুরু করে। জামা পরিয়ে মেয়ের চুলগুলোতে 2টো ঝুঁটি বেঁধে ক্লিপ লাগিয়ে দেয়। বেডের ওপর দাঁড় করিয়ে তাকায় ছোট্ট একটি মিষ্টি মায়াবী পরীর দিকে। নিষ্পাপ চেহারায় বাবার মুখের দিকে তাকিয়ে হাসছে মায়াবী আইভি। বউ বাচ্চাদের দেখলেই আলফির দুনিয়া শান্ত হয়ে যায়। সবকিছু ভালো লাগে। পুরো দুনিয়া সুখ শান্তি এখন ওর দুয়ারে। মেয়েকে বসিয়ে রেখে ছেলেকে রেডি করিয়ে দেয়। চুলগুলো সেট করে সানগ্লাস পরিয়ে দিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, এক চুল নড়বে না এখান থেকে। অভি মাথা নাড়ায়, নড়বে না এখান থেকে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ড্রেস চেঞ্জ করে। মায়া এসে আলভির সামনে উল্টো ঘুরে দাঁড়ায়। আলভি জামার ফিতে বেঁধে দিয়ে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয় সে আগের মতো। আগে এক মায়াকে সামলাতো, এখন 3 জনকে সামলায়। মায়া বোরকা হিজাব পরতে পরতে আলভি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। রেডি হয়ে 4 জন রুম থেকে বেরিয়ে আসে। আলভি 2 হাতে ছেলে মেয়ের 2 হাত ধরে রেখেছে। ছেলে মেয়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে নেমে আসে। দাদা নানাকে দেখে দুজন গুটি গুটি পায়ে প্রায় দৌড়ে যায়। সবাই এসে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু মাহিদ বাদে। আনাব মাহমুদ গলা ছেড়ে ডেকে বলেন, নিচে আসবি নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। নিচে নেমে আসে মাহিদ। চোখ মুখ থমথমে, মলিন বিষণ্ণ। অন্যদিনের মতন অত বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে। মলিন বিষণ্ণ চেহারা অর্ধেক হ্যান্ডসামনেস গায়েব করে দিয়েছে। 2 নাতনিকে কোলে নিয়ে 2 ভাই আগে আগে বেরিয়ে যান বাড়ি থেকে। অভি বেশি একটা কোলে উঠতে চায় না। ও সব সময় সকলের সাথে হেঁটে হেঁটে যায়। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির ভেতরে এখনো 3 ভাই রয়েছে। মাহিদ বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। 2 ভাই ওর 2 হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে। মাহিদ দুজনকে বলে, তোমরা দুজন তো আগে থেকে জানতে আমি লিনাকে ভালোবাসি। তোমরা আব্বুকে কেন বোঝাচ্ছ না? তোমরা বোঝালে আব্বু নিশ্চয়ই বুঝবে আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা এমন করছো কেন আমার সাথে?
আলভি বলে, তোকে প্রথমেই তো বলা হয়েছিল এবারে সবাই প্রেম বিদ্বেষী, যে যার সাথে প্রেম করবে তার সাথে বিয়ে হবে না জীবনেও। এমন কিছু কোনোদিন বলা হয়নি আমাকে। আমার সাথে করা হয়েছিল, তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল। এখন চুপচাপ চল, মেয়েটা সুন্দরী আছে, দেখলে তোর মন পরিবর্তন হয়ে যাবে। তোমরা কি সত্যি সত্যি আমার ভাই? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো তোমরা? আমরা করছি না কিছু, তোর বাপ চাচা করছে, মানে আমার মির্জাফর বাপ আর শ্বশুর। মাহির আলভির মুখের দিকে তাকিয়ে বলে, তুই এখনো চাচ্চুকে কেন মির্জাফর বলিস? তোমার বোনকে এখনো মাঝে মধ্যে আমার মির্জাফর বাপ কুবুদ্ধি দেয়। দোস্ত তোরই। যতই দোষ করি তাই বলে সে আমার বউকে কুবুদ্ধি দেবে? আমার বোনটা তো সরল সোজা, তাই। সরল সোজা? সিরিয়াসলি? তোমার বোনের ভয়ে মাঝে মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে যায়। যেভাবে ভয় দেখে তোমার বোন, সচকে না থাকলে বিশ্বাসই করবে না। অমন ভয় সব বোনই দেখায়। আমার বোন তোমার বোন বলে কোনো কথা নেই। কথা বলতে বলতে মাহিদকে টানতে টানতে বাড়ির বাইরে বেরিয়ে আসে তিনজন। আনাব মাহমুদ গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলেন, আজকে কি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নাকি ঘর জামাই হয়ে থাকবি? মাহিদ গাড়িতে উঠে বসতে বসতে বলে, কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন বেঁচেও শান্তি নেই। আলভি বলে, এই কারণে প্রেম করা হারাম। হারামে প্রথমে খুব সুখ শান্তি আনন্দ থাকে, কিন্তু পরে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। হারামে জড়ানোর শিক্ষা পাচ্ছিস তো এখন? একদম হারে হারে, জীবনে আর প্রেম করব না। তোর কি আরো প্রেম করার ইচ্ছে ছিল? ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। একটাই শুরু, একটাই শেষ। হারামটা এখন হালাল হয়ে গেলেই হয়। আল্লাহ মাফ করো, আর লিনাকে আমার বউ বানিয়ে দাও। জীবনে আর কোনোদিন হারাম কাজ করব না। আল্লাহ, শুধু একবারের মতো মাফ করে দাও, আমার চাওটা পূরণ করে দাও। মাহির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। পেছনের সিটে সানজিদা, মান্তাসা, নাহার বেগম আর মায়া আক্তার বসেছে। ড্রাইভিং সিটে মাহির আর ওর পাশে মাহিদ। সামনের গাড়িতে আলতাব মাহমুদ, আহনাব মাহমুদ, মেহবুবা মেহির, ঐশী রহমান আর অভি আইভি। আলভির ব্ল্যাক মার্সিডিজ গাড়িতে শুধু মায়া আর আলভি, ওদের সাথে আর কেউ নেই। পরপর বাড়ির গেট পেরিয়ে তিনটা গাড়ি বেরিয়ে যায় গন্তব্যের দিকে। মাহিদ বিষণ্ণ মনে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। বাপকে এত বার করে বলল অন্য কাউকে বিয়ে করবে না, লিনাকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে। বাপের কাছে আর কোনো দিন কিছু চাইবে না, শুধু লিনাকে চায়। কিন্তু ওর বাপ ওর কোনো কথা শুনলই না, ধরে বেঁধে অন্য জায়গায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। লিনা কি করছে কে জানে। গত রাত থেকে লিনার সাথে যোগাযোগ করতে পারেনি একবারের জন্য। গন্তব্যে এসে পৌঁছায় তিনটা গাড়ি। বাড়ির দিকে তাকাতেই মাহিদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। ভাবনায় এত মগ্ন ছিল যে গাড়ি কোন দিক দিয়ে কোথায় এসছে খেয়ালই করেনি। অবাক চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। মাহির মিটিমিটি হাসছে। গাড়ির ভেতরেই উড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে মাহিদ। একটু পর ছেড়ে দিতে মাহির হেসে বলে, সারপ্রাইজটা কেমন? খুবই বাজে, আরেকটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। নাম এখন। মাহিদ নিজেকে স্বাভাবিক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই মিটিমিটি হাসছে। লজ্জা পেয়ে আলভির পেছনে এসে দাঁড়ায়, নিজেকে আড়াল করে। রাতে কি হাঙ্গামাটাই না করেছিল বাড়িতে, চিৎকার চেঁচামেচি করে না পেরে শেষে বাপের পা জড়িয়ে ধরে বলেছিল লিনাকে বিয়ে করবে, লিনাকে যেন এনে দেয়। আহনাব মাহমুদের কাট কাট গলার স্বর ছিল, আমি আমার পছন্দের মেয়েকে তোর বউ করে আনবো। তোর পছন্দের বা অন্য কারো পছন্দের মেয়ে এই বাড়ির বউ হবে না। আমি যাকে পছন্দ করেছি তাকে বিয়ে করতে হবে তোর, এটাই ফাইনাল। ফোন ল্যাপটপ সব রাতেই নিয়ে নিয়েছিলেন। বেচারা সারা রাত ঘুমাতে পারেনি। আলভি মাহিদকে পেছন থেকে টেনে বের করার চেষ্টা করে বলে, বাচ্চাদের মতো পেছনে লুকাচ্ছিস কেন? বের হ। তোমরা সবাই আগে থেকে সব প্ল্যান করেছো তাই না? তোকে শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের প্ল্যান এটা। জীবনে অনেক ঘুরেছ, একবার তো মুখ থুবড়ে পড়া উচিত। রঙ্গ তামাশা তো কম করনি জীবনে, এখন ভেতরে চলো। বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। আগে থেকেই তো সকলের সাথে সকলে পরিচিত, এখন আর আলাদা করে কি পরিচিত হবে। আলফি লিনার কথা শ্বশুরকে জানিয়েছিল প্রথম। লিনার বাবা, দাদা, চাচা সবাইকে চেনেন আহনাব মাহমুদ। লিনার বাবার সাথে বেশ সখ্যতাও আছে বিজনেসের সূত্রে। ছেলেমেয়েকে না জানিয়ে দুই পরিবার সবকিছু ঠিক করে রাখে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবার সোফায় বসে। লিনাকে নিয়ে আসে ওর ভাবি। লিনার পরনে মেরুন রঙের শাড়ি, লম্বা ঘোমটা টেনে ধীর পায়ে এগিয়ে আসছে। মাহিদ বার কয়েক ঘাড় ঘুরিয়ে লিনার দিকে তাকায়। সকলের সামনে সোফায় লিনাকে বসানো হয়। লিনার ঘোমটা সরিয়ে দেয় ওর ভাবি।
লিনা চোখ তুলে তাকায় না, ও চেহারা বিষণ্ণ। পুরো দুনিয়ার দুঃখ, কষ্ট, অন্ধকার ও চেহারায় ছেয়ে আছে। ছেলেকে দেখার জন্য লিনাকে বারবার তাকাতে বললেও লিনা তাকায় না। ও দৃষ্টি নিচের দিকে স্থির হয়ে আছে। লিনার ভাবে লিনার মাথা জোর করে উঁচু করে ধরে। লিনা এক পলক চোখ তুলে তাকায়, দৃষ্টি নামিয়ে নিলেও ন্যানো সেকেন্ডের মধ্যে আবার তাকায়। এবার চোখের পলক ফেলতেই ভুলে যায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুঠাম দেহের তাগড়া যুবকের দিকে। মাহিদ বুঝতে পারে ওর মতো লিনাও কিছু জানতো না। লিনাও ভেবেছিল অন্য কেউ এসেছে ওকে বউ করে নেওয়ার জন্য। তাকিয়ে থাকতে থাকতে দুই হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ওঠে লিনা। হকচকিয়ে যায় সবাই। লিনাকে ওর ভাবি নিচের একটা রুমে নিয়ে আসে। ভাবি রুম থেকে বের হতে রুমে প্রবেশ করে মাহিদ। লিনা মাহিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার শব্দ করে কেঁদে ওঠে। বেড থেকে উঠে দাঁড়িয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তা আব্বু আর ভাইয়া রাধেই বন্ধ করে দিয়েছিল। আমি আমি রাতে সুইসাইড করতে নিয়েছিলাম। তারপর ভাবলাম কোনো একটা সুযোগ যদি পাই তোমাকে পাওয়ার, তাই পিছিয়ে যাই। ভাগ্যিস শয়তানের প্ররোচনায় অমন পাপ কাজ করিনি, নয়তো তোমাকে না পাওয়ার আফসোস অনন্তকাল থেকে যেত আমার মনে। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না মাহিদ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি তোমাকে, নিজের থেকেও বেশি। সবাইকে রেখে সন্ধ্যার আগে আগে মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আলভি। মায়াকে নিয়ে যাবে এখন লং ড্রাইভে। বাচ্চাদের বাবা মায়ের কাছে রেখে এসছে। ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে দুজনকে। একবার ঘুমিয়ে গেলে সারা রাত আর ঘুম থেকে উঠবে না দুজনের একজনও। 1 মাস পর মাহিদ আর লিনার বিয়ে। আজকে আকট সম্পন্ন করা হয়েছে দুজনের। ব্ল্যাক মার্সিডিজ ছুটে চলেছে নিজ গতিতে। চারদিক অন্ধকারে তলিয়ে গেছে ধীরে ধীরে। পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। নিরিবিলি রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় আলভি। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুজনেই। শীতল বাতাস বইছে। শীতল বাতাসে অন্তর শীতল হয়ে যাচ্ছে। পাশাপাশি দাঁড়ায় দুজন গাড়ির সাথে ঠেস দিয়ে। আলভি এক হাতে মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। নিরিবিলি শান্ত পরিবেশ, জ্যোৎস্নার আলোর সাথে প্রিয় মানুষ। এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখন। আলভি মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, অনেকগুলো দিন পর এমন একটা রাত পেলাম, তাই না? হুম, কেমন লাগছে তোমার? দারুণ। আমি তোমাকে ভালো রাখতে পেরেছি? মায়া হাসে। আলভির 2 গালে হাত রেখে বলে, শুধু ভালো রাখোনি, অনেক ভালো রেখেছো। ততটা ভালো যতটা আমি স্বপ্নেও ভাবিনি। আলভি মায়াকে জড়িয়ে ধরে বলে, আর কি চাও আমার কাছে? আমি চাই আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। চাই প্রতিটা ভোর তোমার সাথে দেখা হোক, তোমার উষ্ণ বাহুতে জড়িয়ে নতুন দিনে শুরু করতে। তোমার কণ্ঠের মিষ্টি ডাক দিয়ে ঘুম ভাঙুক আমার, আর তোমার ভালোবাসার ছোঁয়ায় ভরে উঠুক আমার প্রতিটা সকাল। আমি চাই তোমার হাত শক্ত করে ধরে জীবনের প্রতিটা পথ হাঁটতে, একসাথে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে। তোমার চোখের কোণে ভাঁজ পড়ুক আর সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকুক। আমি চাই তোমার আদর, যত্ন আর অশেষ ভালোবাসায় আরো অনেক বছর ডুবে থাকতে। আমাদের ছোট্ট সংসারটাকে হাসি আনন্দে ভরে তুলতে চাই। আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন বুনতে চাই। তাদের হাসিতে আমাদের পৃথিবীকে রঙিন করতে চাই। প্রতিটা উৎসব, প্রতিটা আনন্দের মুহূর্তে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই, যেন পৃথিবী যত কঠিনই হোক না কেন আমরা একসাথে সবকিছু জয় করতে পারি। আমি চাই তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসা কখনো ফুরিয়ে না যাক। আমি চাই আমরা একে অপরের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকি। যতদিন পৃথিবী আছে, যতদিন ভালোবাসা আছে, আর যতদিন আমরা আছি। আমার মনে হয় আমি এখনো তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারিনি। কমতি রয়ে গেছে এখনো। কোনো কমতি নেই, তুমি বেস্ট, তুমি অসাধারণ, তুমি কোটিতে একজন। অনেক বেশি ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করলে তোমার মতো পুরুষকে কেউ জীবনসঙ্গী হিসেবে পাবে না। সেই অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মানো মেয়েদের মধ্যে আমি একজন। আমার মনে হয় আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমার মধ্যেই হয়তো কমতি আছে। মায়ের মুখটা বুকে চেপে ধরে আলভি। তারপর বলে, তোমার মধ্যে কোনো কমতি নেই। তুমি পরিপূর্ণ একজন নারী, আমার মায়াপুরী।